Assalamu alaikum. I'm Kamrul Hassan and this is my YouTube channel Learning with Kamrul Hassan. তো আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমএ ইন ইংলিশ শ্রেণীর কারিকুলাম অ্যান্ড ম্যাটেরিয়ালস ডিজাইন এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিক স্ট্রাকচারাল সিলেবাস এই নিয়ে কিছু কথা বলবো। তো এতে কী থাকবে? থাকবে আমাদের এই সিলেবাসটি অন্য কী নামে পরিচিত, তারপর এর সংজ্ঞা কী, এই সিলেবাসটি কিভাবে আমাদেরকে সহায়তা করছে, এর মেরিটস কী অর্থাৎ অ্যাডভান্টেজ কী এবং ডিমেরিটস কী, এবং সবশেষে এর আমাদের সমাজে এর প্রয়োজনীয়তা এবং আমরা কিভাবে একে ব্যবহার করতে পারি বা আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে আরও মোটিভেট করতে পারি সে সম্পর্কে কিছু আলোচনা করব। তাহলে চলে যাওয়া যাক আমাদের আলোচ্য টপিকে। তাহলে স্ট্রাকচারাল সিলেবাসের সংজ্ঞা কী? তো যেই সিলেবাসে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের দেশে যদি আমরা ধরি তাহলে সেটা ইংরেজি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের গ্রামার শেখানো হয় এবং সাথে ভোকাবুলারি, ইডিয়ামস এই ধরনের বিষয়গুলো যে সিলেবাসে খুব বেশি প্রাধান্য পায় সেই সিলেবাসটাকেই বলা হচ্ছে স্ট্রাকচারাল সিলেবাস। অর্থাৎ সেই ভাষাটির মূল বিষয়গুলি, যে গাঠনিক বিষয়গুলি, যেই বিষয়টার উপর সেই ভাষাটা দাঁড়িয়ে আছে, ভিত্তি যার উপরে, সেই স্ট্রাকচার অর্থাৎ সেই গ্রামার, সেই বিষয়টাকে যেই সিলেবাসে প্রাধান্য দেওয়া হয় তাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল সিলেবাস। তো এই স্ট্রাকচারাল সিলেবাস অন্যান্য নামে পরিচিত আছে। সেই নামগুলো যদি আমরা দেখি, অন্য নাম হচ্ছে গ্রামাটিক্যাল সিলেবাস, ফর্মাল সিলেবাস, ট্রেডিশনাল সিলেবাস এবং সিনথেটিক সিলেবাস। তাহলে স্ট্রাকচারাল সিলেবাসের আমরা যদি প্রিন্সিপালসগুলো দেখি অর্থাৎ মূলনীতিগুলি, সেগুলো হচ্ছে কি আমাদের সিম্পলিসিটি অ্যান্ড সেন্ট্রালিটি, অর্থাৎ খুব সহজ সরলভাবে শেখানো হয়, শেখানোর জন্য সিলেবাসটা তৈরি করা হয় এবং মূলনীতি আমাদের যে গাঠনিক যে বিষয়গুলি অর্থাৎ সেন্ট্রাল মানে কি আমাদের গঠনটা এতে সেন্ট্রালে থাকে এবং আমাদের যেই কেন্দ্রীয় যে বিষয়গুলি সেই বিষয়গুলি এখানে প্রাধান্য পায় বেশি। অর্থাৎ আমরা একটা বিদেশি ভাষা যদি শিখতে চাই অথবা যে কোনো ভাষা যদি আমরা ধরি, সেই ভাষার মূল বিষয়গুলি যদি আমরা শিখে নিই তাহলে কিন্তু সেই ভাষাটা চর্চা করাটা আমাদের জন্য কিন্তু খুব একটা আর কঠিন থাকে না। খুব সহজেই কিন্তু আমরা প্র্যাকটিসের মাধ্যমে সেটা চর্চা করতে পারি। তো সেই বিষয়টি বলা হচ্ছে সিম্পলিসিটি, অর্থাৎ ধীরে ধীরে আমরা খুব ছোট গ্রামার থেকে ছোট স্ট্রাকচার থেকে বড় স্ট্রাকচারের দিকে যাই এবং যেই মূল বিষয়গুলি সেই বিষয়গুলি শেখানো হয়। কেন্দ্রীয় যে বিষয়গুলি সেই কেন্দ্রীয় বিষয়গুলি এখানে প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ যে বিষয়গুলি আমরা না শিখলেই আমাদের ভাষাগুলি শেখা হবে না। আমরা যদি কিছু উদাহরণ দিই, যেমন সেন্টেন্স, টেন্স, তারপরে আমাদের ভয়েস, ন্যারেশন, এরপর যদি আমরা দেখি পার্টস অফ স্পিচ, সিলেবল, আমাদের ছোট বাচ্চাদের জন্য যদি ফ্লুয়েন্টলি ইংরেজি পড়া সেই বিষয়টা যদি দেখি তাহলে কিন্তু সিলেবলটা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেই মূল বিষয়গুলি এবং সেই বিষয়গুলি ধীরে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাওয়া, সেইভাবে এই যাওয়াটাই হচ্ছে আমাদের এই স্ট্রাকচারাল সিলেবাসের মূল নীতি অর্থাৎ প্রিন্সিপাল। আমরা দ্বিতীয় প্রিন্সিপালের দিকে যদি যাই তাহলে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটি জিনিস ধীরে বারবার প্র্যাকটিস করতে সেটা বাচ্চাদের জন্য অথবা স্টুডেন্টদের জন্য, শিক্ষার্থীদের জন্য তাদেরকে আয়ত্ত করতে শেখানো হয়। তাহলে ধীরে যদি এবং একটা জিনিস যদি বারবার প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু তাদের আয়ত্তে আসা খুব একটা কঠিন থাকে না, সেটা যত কঠিনই হোক। তাহলে এভাবেই কিন্তু আমরা এই সিলেবাসের মাধ্যমে আমাদের যে মূল বিষয়গুলি, মূল যে গ্রামারগুলি অথবা স্ট্রাকচারগুলি সেগুলি কিন্তু আমরা খুব সুন্দরভাবে সহজেই কিন্তু শিখিয়ে নিতে পারছি অথবা শিখাতে পারছি। এর সাথে কিন্তু আমাদের ভোকাবুলারিও রয়েছে, যেমন ইডিয়ামস, ফ্রেজ, এ ধরনের বিষয়গুলো। তৃতীয় যদি আমরা দেখি লার্ন এবিলিটি,
তাহলে এর মাধ্যমে কিভাবে আমরা সিলেবাসটা আমরা এমনভাবে তৈরি করা হয় যেভাবে আমরা এই সিলেবাসটাকে পাই যে খুব সহজেই স্টুডেন্টরা শিক্ষার্থীরা সহজেই শিখতে পারে। একটা জিনিস যদি সিম্পল হয়, একটা জিনিস যদি খুব সরল হয়, সরল জিনিস থেকে ধীরে ধীরে কমপ্লেক্সের দিকে যাওয়া, জটিলের দিকে যাওয়া, এটা কিন্তু খুব একটা কঠিন কিছু নয়। আমরা ধীরে ধীরে একটি ইট থেকে শুরু করি কিন্তু আমরা একটি বড় ইমারত তৈরি করি। বিন্দু বিন্দু জল থেকে কিন্তু মহাসাগর গড়ে ওঠে। তো সেটি এখানে বলা হচ্ছে লার্ন এবিলিটি। ধীরে ধীরে এমনভাবে সিলেবাসটা তৈরি করা হয় যাতে বাচ্চারা অথবা স্টুডেন্টরা এটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে, শিখতে পারে। আর আমাদের এই স্ট্রাকচারাল সিলেবাসের আরও একটি নীতি হচ্ছে ধীরে 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 শেখানো। ভেঙে ভেঙে একটা ভাষাকে আমরা ভাঙবো, সেই ভাষাটা কোন পার্টস অফ স্পিচ, আরও যদি আমি নিচে যাই তাহলে সেটা কোন সিলেবেলে ক্লাস 3-4 দিকে যদি আমি দেখি বাংলাদেশের ক্ষেত্রে যে তাদেরকে রিডিং পড়ানোটা কীভাবে হয়, সিলেবল ভেঙে ভেঙে। তাহলে এই ভেঙে ভেঙে পড়ানোর কারণে সেই সিলেবলটা কিন্তু বাচ্চারা শিখছে এবং ভালোভাবে রিডিং আয়ত্ত করতে পারছে। রিডিং যদি আয়ত্ত করতে পারে তাহলে কিন্তু তার ভোকাবুলারি, গ্রামার, অন্যান্য কিছু এবং ধীরে ধীরে পড়া, ইংরেজি লেখা, এগুলি কিন্তু তার জন্য খুব সহজ হয়ে উঠছে। স্ট্রাকচারাল সিলেবাসের মেজর ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি তাহলে সেগুলো হচ্ছে নাম্বার 1, structural syllabus have most frequently been associated with cognitive method। অর্থাৎ স্ট্রাকচারাল সিলেবাসটা কি করে, এর সাথে জড়িত কি জ্ঞানীয় যেই শিক্ষাটা, অর্থাৎ আমরা স্ট্রাকচার আমরা আয়ত্ত করব, আমরা ভোকাবুলারি আয়ত্ত করব, এই যে জ্ঞানটা, মূল যেই জ্ঞান আয়ত্ত করার বিষয়, সেই বিষয়টাকে বলা হচ্ছে। তো জ্ঞানীয় যেই মেথডটা সেটাই আমাদের সাথে এই স্ট্রাকচারাল মেথডের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে স্টুডেন্টদেরকে জ্ঞান আয়ত্ত করা এটাই মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে এই স্ট্রাকচারাল সিলেবাসে। দ্বিতীয় বিষয়টি কি, দি মডার্ন সিলেবাস ডিফার্স ফ্রম দি স্ট্রাকচারাল সিলেবাস বিকজ দেয়ার ফোকাস ইজ অন দি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তাহলে আধুনিক বা অন্যান্য যে মেথডগুলি অথবা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের সাথে অথবা যে সিলেবাসগুলি তার সাথে আমাদের এই স্ট্রাকচারাল সিলেবাসের পার্থক্যটা হচ্ছে তারা কমিউনিকেটিভ মেথড অর্থাৎ কমিউনিকেশনের উপর বেশি গুরুত্ব দেয়। কিন্তু আমরা আমাদের যে আজকের স্ট্রাকচারাল সিলেবাস সেটি কমিউনিকেশনের উপর সেরকম গুরুত্ব দেয় না বা নেই বললে চলে। তো আমরা এক্ষেত্রে শুধু মেইন যে বিষয়গুলি স্ট্রাকচার, গ্রামার, ভোকাবুলারি, এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে আমরা মূলত সেই নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারছি, সুন্দরভাবে সেই ল্যাঙ্গুয়েজটা পড়তে পারছি এবং সেই ল্যাঙ্গুয়েজটা আমরা লিখতে পারছি। এই কম্পিটেন্সগুলি আমাদের তৈরি হচ্ছে। তাহলে এটা কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব সেরকম কিন্তু কিছু নির্দেশনা এখানে দেওয়া হচ্ছে না। 3 নাম্বার পয়েন্টটা যদি আমরা দেখি, ইট ইজ ডিজাইনড সো দ্যাট ডিফারেন্ট পার্টস অফ দি ল্যাঙ্গুয়েজ আর টট সিস্টেমেটিক্যালি ইন স্টেপ বাই স্টেপ। তাহলে এই সিলেবাসটি এমনভাবে তৈরি করা হয়েছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গ্রামারের যে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন পার্টস অর্থাৎ বিভিন্ন খণ্ড খণ্ড করে ক্ষুদ্রভাবে তাকে যাতে বোঝানো যায়। যেমন এই ক্ষেত্রে আমার একটি ভিডিও আছে, ইম্পর্টেন্স অফ টেন্স অ্যান্ড সেন্টেন্সেস ইন স্পিকিং ইংলিশ। এটা যদি আপনারা দেখেন, এই কথাটি আপনারা এর বাস্তব প্রমাণ অথবা এর ব্যবহার আপনারা দেখবেন। তাহলে একটি কনভারসেশন যদি আমরা করি একজন ডাক্তারের সাথে এবং একটি রোগীর যদি কনভারসেশন হয়, যদি কথোপকথন হয়, রোগী কি বলবে, রোগী তার রোগ সম্পর্কে বলবে এবং ডাক্তার তাকে চিকিৎসা দেবে এবং আনুষঙ্গিক উপদেশ দেবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের স্ট্রাকচারাল যে মেথড অথবা স্ট্রাকচারাল যেই সিলেবাসটা সেটি কিন্তু এই ডায়ালগটিকে অথবা এই ডায়ালগের একটি সেন্টেন্সকে কিন্তু ভেঙে আমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করবে এবং সেটিই করে। আমরা যদি সেই ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই দেখবেন, তাহলে আমরাও এখানে আরেকটু বলতে পারি
একটা সেন্টেন্সের আমরা কিভাবে ভাঙি, কে ভাঙে, পার্টস অফ স্পিচ। তাহলে আমরা পার্টস অফ স্পিচ যদি দেখি কোন একটি সেন্টেন্সের কোন স্পিচটা, কোন অংশটা কোন স্পিচ কীরকম, সে কোন পার্টস অফ স্পিচ, সেটি কিন্তু আমাদের এই স্ট্রাকচারাল মেথডই কিন্তু আমাদেরকে শেখায়, অথবা স্ট্রাকচারাল সিলেবাসটাই কিন্তু আমাদেরকে শেখায়। তারপর আমরা অন্যভাবে যদি দেখি, এমনভাবে এই সিলেবাসটিকে শেখা যাতে আমরা স্টেপ বাই স্টেপ, তো প্রথমত আমরা বলেছি ক্লাস 3-4 থেকে আমাদের সিলেবল ভেঙে ভেঙে পড়া। সো এক একটা ওয়ার্ড কিন্তু আমরা ভেঙে ভেঙে পড়ছি। তাহলে কিন্তু সেই সমস্ত সমস্ত ডায়ালগটিকে যদি আমরা বলি, আমরা একটি বই যদি বলি, সমস্ত বইয়ের কিন্তু প্রত্যেকটি ডায়ালগ যদি আলাদা করি, প্রতিটি ডায়ালগের অথবা প্রতিটি পাতা যদি আমরা সেন্টেন্স আকারে ধরি, তাহলে প্রতিটি সেন্টেন্স কিন্তু আমাদেরকে ভেঙে ভেঙে শিক্ষা দিচ্ছে স্ট্রাকচারাল সিলেবাস। আমরা একে পার্টস অফ স্পিচে ভাঙতে পারছি, এটি কোন সেন্টেন্স সেটিতে ভাঙতে পারছি, আমরা এটি কোন টেন্স, কোন কালে বলা হয়েছিল, কোন কালে হবে বা কিভাবে বলা হবে, সেই ধরনের সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ, সিলেবল বিভিন্নভাবে কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছি। তাহলে সেটি বলা হচ্ছে এখানে, ইট ইজ ডিজাইনড সো দ্যাট ডিফারেন্ট পার্টস অফ দি ল্যাঙ্গুয়েজ আর টট সিস্টেমেটিক্যালি ইন স্টেপ বাই স্টেপ। আর একটি ল্যাঙ্গুয়েজের যদি আমরা মূল বিষয়গুলি, অর্থাৎ সেন্ট্রাল যে মূল কেন্দ্রীয় বিষয়গুলি যদি আমরা জানি, তাহলে কিন্তু সেই ভাষাটা আমাদের শিক্ষা হয়ে যায়। ভাষা শিক্ষা মানেই কিন্তু আমরা বুঝি সেই মূল গ্রামারগুলি, সেই স্ট্রাকচারগুলি এবং ভোকাবুলারি, এগুলি যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু লিখতেও পারবো, পড়তেও পারবো, এবং প্র্যাকটিসটা সময়ের ব্যাপার। তাহলে সেই কাজটি কিন্তু আমাদের এই স্ট্রাকচারাল সিলেবাসের যে ক্যারেক্টার, সেই বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু আমরা এটাকে কিন্তু শিখতে পারছি, এবং সেই সিলেবাসে আমাদের স্টুডেন্টদেরকে সেটা করাচ্ছে। তাহলে কন্টেন্ট অর্থাৎ এর বিষয়বস্তু কী হবে, এই সিলেবাসে কি কি থাকবে, তাহলে কিসের ভিত্তিতে এই সিলেবাসটা করা হয়? তো এই সিলেবাসে মেইন কন্টেন্ট হচ্ছে, কন্টেন্ট অফ দি সিলেবাস ইজ ডিটারমাইন্ড বাই গিভিং আপ টপ প্রায়োরিটি টু টিচিং দি গ্রামার অফ দি টার্গেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যে আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি অথবা অন্যান্য ভাষা, আমরা ইংরেজি নিয়ে কথা বলবো, সেই ইংরেজির আমাদের যে গ্রামার অথবা গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার, সেই গ্রামারটাকে প্রাধান্য দেওয়ার চিন্তা নিয়েই এই সিলেবাসটা তৈরি করা হয়। তাহলে এর ভিতরে সব ধরনের আমাদের গ্রামার থাকবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকবে, এবং কিছু কিছু ভোকাবুলারিও আসবে। তো এই যে বিষয়টাকে, তো এই ধরনের বিষয় মাথায় রেখেই, এই কন্টেন্টগুলো মাথায় রেখে, এই বিষয়বস্তু মাথায় রেখে আমাদের এই সিলেবাসটা তৈরি করা হয়। তাহলে আমাদের স্ট্রাকচারাল অর গ্রামাটিক্যাল যে সিলেবাস, এর অ্যাডভান্টেজগুলো কি, কেন আমরা এটা ব্যবহার করছি, এর অ্যাডভান্টেজেসগুলো যদি আমরা দেখি, তাহলে নাম্বার 1 আসছে, দি লার্নার মুভস ফ্রম সিম্পলার টু মোর গ্রামাটিক্যাল স্ট্রাকচারস। মোর কমপ্লেক্স হবে এখানে, অর্থাৎ স্টুডেন্ট সিম্পল থেকে ধীরে ধীরে কমপ্লেক্সের দিকে যায়, সিম্পল শিখতে শিখতে ধীরে ধীরে কমপ্লেক্সের দিকে যায়। শুরুতেই আমি এতগুলি জিনিস দেখলাম, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমি সিম্পল, কমপ্লেক্স অথবা সবগুলি বিষয় আমি একত্রে আয়ত্ত করলাম। বিষয়টি অতটা কঠিন নয়, এক্সপোজারের মাধ্যমে শেখা বিষয়টা সেই জিনিস নয়। এটা হচ্ছে আমি ধীরে ধীরে ABCD শিখলাম, তারপর A ফর অ্যাপেল বানানো শিখলাম, তারপর B ফর বল বানানো শিখলাম। এইভাবে আমি ধীরে ধীরে একটি ওয়ার্ড চিনলাম, তারপর সেই ওয়ার্ড কীভাবে উচ্চারণ করতে হয় আবার সিলেবলে ভাঙানোর চিন্তা করলাম। এইভাবে সেন্টেন্স আমি শিখলাম, সেন্টেন্সের কাজ কী, তারপর সেন্টেন্স গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, সেই কোন গঠনে কোন সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় অথবা সেটি কিভাবে ভাঙাতে হয়, সেগুলি আমরা ধীরে ধীরে শিখলাম। তাহলে সেটিই বলা হচ্ছে যে আমরা স্টুডেন্টস ধীরে ধীরে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে শিখতে গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখতে শিখতে আগায়। আমরা কিন্তু
শুরুতে ক্লাস 3-4 এর দিকে কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশের যে সিলেবাসটা, সেই সিলেবাসে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স কিন্তু প্রথমত দুই প্রকার। সেটা হচ্ছে গঠন অনুযায়ী এবং আরেকটা হচ্ছে কাজ অনুযায়ী। তো আমরা কিন্তু কাজ অনুযায়ী যেটি, সেটি কিন্তু একটু সহজ, এবং সেই জিনিসটি কিন্তু আমাদের ক্লাস 3-4 এর দিকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে। সেখানে কিন্তু এগুলি পড়ানো হচ্ছে। কারণ কি? সেটা হচ্ছে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা একটু সহজ, এবং এই সেন্টেন্সটা গঠন করলে বা এই সেন্টেন্স সম্পর্কে শিখলে আমরা কমিউনিকেটিভ অথবা আমরা ইংরেজি পড়া এবং ইংরেজি সঠিকভাবে লেখার অনেক কিছু শিখে যেতে পারবো। সেজন্য এই সহজ পার্টটি, গুরুত্বপূর্ণ পার্টটি শুরুতে রাখা হয়েছে। তারপর ক্লাস 8-9 থেকে শুরু করে মেট্রিক পর্যন্ত তখন কিন্তু রাখা হচ্ছে আমাদের সেই জটিল, সেই আমাদের যে গঠন অনুযায়ী যেই সেন্টেন্সটা, সেটা কিন্তু আমাদেরকে সেই উপরের লেভেলে রাখা হয়েছে। তাহলে সেই যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স এইভাবে রাখার কারণে যে রাখা হচ্ছে, সে তার কথাটাই বলা হচ্ছে এখানে। তাহলে এগুলি হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। তো এই সিম্পল থেকে আমরা ধীরে ধীরে কমপ্লেক্সের দিকে অথবা সহজ থেকে জটিলতর দিকে আমরা অগ্রসর হতে পারি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অ্যাডভান্টেজ অথবা উপকারিতা। আমরা দ্বিতীয় উপকারিতার দিকে যদি যাই, টিচিং অ্যান্ড টেস্টিং আর রিলেটিভলি সিম্পল, অর্থাৎ বাচ্চাদেরকে শেখানো, স্টুডেন্টদেরকে শেখানো, সেটা বয়স্কও হতে পারে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আমরা চিন্তা করি, সেটা বয়স্কও হতে পারে। তাহলে স্টুডেন্টদেরকে শেখানো এবং তাদের টেস্ট করাটা রিলেটিভলি সহজ। অন্যান্য আমাদের যেই মেথড অথবা যে সিলেবাস আছে, সেই তাদের চেয়ে আমাদের এই জিনিসটা অনেক সহজ। তাহলে কি আমরা ছোট্ট একটি স্ট্রাকচার, ছোট্ট একটি গ্রামাটিক্যাল বিষয় নিয়ে যদি তাদেরকে প্র্যাকটিস করতে দিই, ঘন ঘন প্র্যাকটিস করতে দিই, তারা কিন্তু খুব সহজে আয়ত্ত করবে। এবং একটি লেসন অথবা আমাদের এক্সারসাইজ যদি থাকে, সেটা থেকে আমরা তাদেরকে এক্সারসাইজ করে পরের দিন সেটি যদি আমরা আয়ত্ত করি বা সেগুলি যদি আমরা তাদের কাছ থেকে ফিডব্যাক নিই, তাহলে কিন্তু সহজে এই জিনিসটি আমরা কিন্তু তাদেরকে বোঝাতে সক্ষম হব। সেটি বলা হচ্ছে শিক্ষা এবং তাদের পরীক্ষা নেওয়াটা রিলেটিভলি সহজ। আমাদের 3 নম্বর পয়েন্টে যদি আসেন, তাহলে দেখা যাচ্ছে ইট ইজ ভেরি মাচ হেল্পফুল টু ডেভেলপ রাইটিং স্কিলস। অর্থাৎ এটি খুবই উপকারী আমাদের কিসের জন্য? রাইটিং স্কিলস, অর্থাৎ আমাদের লেখার যে দক্ষতা, কম্পিটেন্স, সেই দক্ষতা ইমপ্রুভের জন্য, দক্ষতা বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই সিলেবাসটা কিন্তু আমাদের খুবই জরুরি এবং খুবই একটি উপকারী একটি আমাদের সিলেবাস এবং অথবা উপকারী একটি আমাদের মেথড। সেই মেথডের কথা যদি বলি, তো এর মাধ্যমে আমাদের রাইটিং স্কিলটা ইমপ্রুভ হচ্ছে। অন্যান্য কোনো মেথড অথবা সিলেবাসের মাধ্যমে কিন্তু আমাদের রাইটিং স্কিলটা কিন্তু এত ইমপ্রুভ হয় না, বা সেভাবে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারি না। আমরা যদি ভাষার বেসিক দিকগুলো যদি না জানি, আমরা কিভাবে সেই পরিস্থিতিটাকে বুঝে নিজের মতো করে লিখব? কখনোই সম্ভব না। সেজন্য এই ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টা আমাদের লেখার এই সিলেবাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভাষা শেখার ক্ষেত্রে। 4 নম্বরে যদি দেখি, ইট এনরিচেস স্টুডেন্টস বেসিক ভোকাবুলারি, অর্থাৎ সেই শুরুতে আমাদের যেই ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছিল যে এটা আমাদের কি করে? কগনিটিভ মেথডের সাথে সহযোগী। তাহলে কি জ্ঞানীয় যে প্রচেষ্টা, আমাদের জ্ঞান অর্জনের যে চিন্তা, সেটার সাথে কিন্তু সহযোগী এটা। তাহলে সহযোগীর কারণে কি হচ্ছে? আমাদের স্ট্রাকচার, একই সাথে আমাদের ভোকাবুলারিও কিন্তু আমাদের সমৃদ্ধি ঘটছে। তাহলে স্ট্রাকচার যদি আমরা কোন কথা কখন কিভাবে বলতে হয় সেটা যদি শিখি, সাথে যদি আমরা শব্দার্থগুলি শিখি, তাহলে কিন্তু ইংরেজি বলাটা, ইংরেজি লেখাটা কিন্তু আমাদের জন্য খুব একটা কঠিন থাকবে না। শুধু ল্যাকিংস থাকবে আমাদের প্র্যাকটিস। আমরা 5 নম্বর অ্যাডভান্টেজ যদি দেখি, তাহলে সেটা হচ্ছে সিকোয়েন্সিং অ্যান্ড সিলেকশন অফ টিচিং আইটেমস ইজ নট অ্যাজ ডিফিকাল্ট। তাহলে আমরা কোন বিষয়টি আগে রাখবো, কোন বিষয়টি পরে রাখবো, এবং কোন বিষয়টি আমরা চুজ করব বা কোন বিষয়টি আমরা সিলেবাসে রাখবো, সেই বিষয়টি খুব একটা কঠিন হয় না এই সিলেবাসের ক্ষেত্রে। 6 নম্বর ক্ষেত্রে যদি আমরা দেখি, 6 নম্বর অ্যাডভান্টেজ, দি লার্নার ইজ এক্সপেক্টেড টু মাস্টার
each structural step and add it to her grammatical collection. তাহলে একজন শিক্ষার্থীকে ধারণা করা হচ্ছে, তাকে আশা করা হচ্ছে যে সে প্রত্যেকটি এই বিষয়ের সে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের বিষয়ে সে দখল নেবে, সে মাস্টার হয়ে উঠবে অথবা দখল নেবে এবং তার যে গ্রামাটিক্যাল তার যে কালেকশন এবং সেই কালেকশনটা আরও সমৃদ্ধ করবে। এইভাবেই সে তার যেই ভিত্তি, একটি ল্যাঙ্গুয়েজের যে ভিত্তি, সেই ভিত্তিটা তার গড়ে উঠবে। আমাদের স্ট্রাকচারাল সিলেবাসের কিছু ডিসঅ্যাডভান্টেজেস সেগুলো যদি আমরা দেখি, কারণ সব মেথড সব কিছুরই পৃথিবীতে কিছু না কিছু ডিসঅ্যাডভান্টেজ অথবা ক্ষতিকর দিক থাকে। তাহলে আমাদের এই স্ট্রাকচারাল সিলেবাসের কী কী ক্ষতিকর দিক সেগুলো আমরা দেখি। 1 নম্বরে আসছে ল্যাক অফ ইউজেবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি অর ট্রান্সফারেবিলিটি, অর্থাৎ আমরা এটা কোথায় ব্যবহার করব, আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করব এবং এটা কিভাবে আমাদের স্থানান্তরিত হবে অথবা অন্যখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করবে, এই বিষয়টি আসছে আর কি। তাহলে বাস্তবিক পক্ষে আমরা স্ট্রাকচার শিখছি, আমরা কিন্তু ভোকাবুলারি শিখছি, অন্যান্য বিষয়গুলো শিখছি, জ্ঞানীয় দিকগুলো আমাদের মাথায় ঢুকছি, কিন্তু আমরা আমাদের সমাজে আমাদের যেই উদ্দেশ্যে ইংরেজিটা শেখা, আমাদের কথোপকথন, আমরা ইংরেজিতে দেশে বিদেশে ইংরেজিতে আমরা কিভাবে কথোপকথন করব এবং ইংরেজিতে কিভাবে আমরা যোগাযোগ করব এবং অন্যান্য অনেক ক্ষেত্র আছে, ইংরেজি ব্যবহার আছে। তো সেই সব ক্ষেত্রে আমরা এই ইংরেজিটা কি উপকারে আসবে, তাহলে সেটির কিন্তু সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা এই সিলেবাসে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা শুরুতে পূর্বে আমাদের এক ধরনের সিলেবাস ছিল, বাংলাদেশের কথা যদি বলি, তখন কিন্তু শুধুই গ্রামার এবং ট্রান্সলেশন ছিল, তখন কিন্তু কোনো ডায়ালগ কমিউনিকেটিভ সিস্টেম ছিল না। তাহলে সেই বিষয়টি বলা হচ্ছে তখনকার মানুষের স্টুডেন্টসদের কিন্তু বা শিক্ষার্থী যারাই ছিল, শিক্ষিত মানুষ, তারাও কিন্তু বেশ ভালো কিন্তু তাদের সেই কগনিটিভ অবস্থাটা কিন্তু ছিল, তাদের কিন্তু জ্ঞান খুব ভালো ছিল, কিন্তু তারপরও তাদেরকে যদি ইংরেজিতে কিছু বলতে বলা হতো তারা কিন্তু খুব একটা, তাদের কিন্তু চোকিং একটা অবস্থা, দম বন্ধ হয়ে আসে, মুখ বন্ধ হয়ে আসে, সেরকম একটা অবস্থা কিন্তু থাকতো। তারপর কিন্তু বাংলাদেশে শুরু হয় কমিউনিকেটিভ সিস্টেম, পুরোপুরি কমিউনিকেটিভ নয়, আমাদের ট্রেন স্টেশনে আমাদের একটি গেস্টের সাথে কীভাবে কথা বলতে হবে, তারপর খাওয়ার টেবিলে কীভাবে কথা বলতে হবে, সবই কিন্তু শেখানো হচ্ছে। এই কমিউনিকেটিভ ওয়ে অথবা কমিউনিকেশন আমাদেরকে কম্পিটেন্ট করার জন্য, সেই আমাদের দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু আমরা ল্যাক অফ ইউজেবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি, এই আমাদের যেই ডিসঅ্যাডভান্টেজটা সেটিকে ওভারকাম করার জন্যই কিন্তু। তাহলে আমাদের যে পূর্বে যে সিস্টেমটা ছিল, তাহলে আমরা টোটালি কিন্তু এই অবস্থায় ছিলাম। বর্তমানে কিন্তু অবস্থাটা একটু চেঞ্জড। আমরা যদি বলি বর্তমানে কিন্তু এই আমাদের যেই স্ট্রাকচারাল এবং গ্রামাটিক্যাল সিস্টেম, তার সাথে কিন্তু একটু কমিউনিকেটিভেরও কম্বিনেশন দেওয়া হয়েছে। আমরা কিন্তু টোটালি কমিউনিকেটিভ নই এবং টোটালি কিন্তু স্ট্রাকচারাল নই। এভাবেই কিন্তু এখন আমাদের একটি কম্পিটেন্স, আমাদের স্ট্রাকচারাল এবং কমিউনিকেটিভ এই দুটোরই কম্পিটেন্স বৃদ্ধির জন্য একটি কম্বিনেশন সিলেবাস কিন্তু আমাদের চলছে, যেটা আমাদের কর্তাব্যক্তিগণ নিডস অ্যানালাইসিসের মাধ্যমে এটি তৈরি করেছেন। তাহলে আমরা 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজের দিকে যদি যাই, সেটা হচ্ছে কি, স্ট্রিক্টলি স্ট্রাকচারাল সিলেবাস প্রিভেন্টস স্টুডেন্টস ফ্রম প্রডিউসিং স্ট্রাকচারস দে হ্যাভ নট বিন টট। তাহলে কি বলা হচ্ছে, তারা অন্য কোনো যেই স্ট্রাকচারটা শিখেছে বা যে গ্রামারটা শিখেছে তার বাইরে যদি কোনো কিছু আসে, তাহলে সেটা তারা ধরতে পারে না এবং নতুন কিছু বুঝতেও পারে না বা নতুন কিছু তৈরি করা সেগুলো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বাস্তবিক পক্ষে জিনিসটা এরকম। আসলে কি, মুখস্থ একটি বিদ্যা, সেটির ইমপ্লিমেন্টেশন, আমাদের শিক্ষা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে ইমপ্লিমেন্টেশন। আমাদের সমাজেই আমাদের পূর্বের জ্ঞানটা আমরা শিখব, সেই জ্ঞানটা আমরা আমাদের সমাজে, আমাদের বর্তমান সমাজে এবং পরবর্তী সমাজের জন্য, পৃথিবীর জন্য রেখে যাব। এটাই হচ্ছে শিক্ষা। তো আমরা সেই শিক্ষাটা যদি মাথায় রেখে দিই, আমরা যদি ব্যবহার করতে না পারি, নতুন কিছু যদি আয়ত্ত করতে না পারি, কম্পেয়ার করতে না পারি, রিলেট করতে না পারি, তাহলে কিন্তু সেই শিক্ষার কোনো দাম নেই। একটি প্রবাদ আছে বাংলাতে যে, গ্রন্থগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন,
সাফল্যের প্রয়োজন, তাহলে আমাদের এই ধরনের কিছু বিষয়, কিছু সংখ্যা কিন্তু আমাদের স্ট্রাকচারাল সিলেবাসে রয়ে যায়। আমরা 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজ যদি দেখি, তাহলে এই স্ট্রিক্টলি স্ট্রাকচারাল সিলেবাস প্রিভেন্টস স্টুডেন্টস ফ্রম প্রডিউসিং ক্রিয়েটিভিটি। তাহলে সেই কথাটি কিছুটা আসছে আবার। তাহলে কি আমাদের স্টুডেন্টসদের যেই স্ট্রিক্ট একটি সিলেবাসের ভিতরে আমরা তাদেরকে শিক্ষা দিলাম, তাদেরকে পড়ালাম, কিন্তু তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের নিজের থেকে কিছু আসা, সেটি কিন্তু আসছে না, আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাহলে আমাদের এই শিক্ষাটা কিন্তু সমাজ জীবনের প্রতিফলনের জন্য কিন্তু শিক্ষাটা কিন্তু সেজন্যই। আমরা ইদানিং কিন্তু খুব বেশি GPA 5 এবং সাফল্য এর চিন্তা করছি, কিন্তু সাফল্যের চিন্তা কিন্তু করাটা আসলে ঠিক না। শিক্ষা আমরা জ্ঞান অর্জন করব, আর আমাদের যদি জ্ঞান যদি আমরা অর্জন করি, আমাদের সেই শিক্ষা প্রতিফলিত হবেই। কারণ চাঁদের আলো কখনো আটকে রাখা যায় না, ফুলের সুবাস যেমন আটকে রাখা যায় না, চাঁদের আলো আটকে রাখা যায় না। তা আমাদের যদি সেই জ্ঞান থাকে, আমাদের কিন্তু সেটা প্রতিফলিত হবেই। আর এই ধরনের যে স্ট্রাকচারাল আমাদের যে সিস্টেম বা সিলেবাস, তাতে কিন্তু আমাদের সেই প্র্যাকটিসের অবস্থাটা কিন্তু খুব কম। আর সেই প্র্যাকটিসের যে ল্যাকিংস, সেই প্র্যাকটিসের ল্যাকিংস থেকে কিন্তু আমাদের স্টুডেন্টসরা সেই তাদের তত্ত্বগত যেই থিওরিটিক্যাল জ্ঞানটা, সেটি কিন্তু কাজে লাগাতে পারছে না। এই জন্যই কিন্তু ক্রিয়েটিভিটি আসছে না। তো এর ক্ষেত্রে কিন্তু আমাদের টিচার্সদের অনেক ভূমিকা রাখতে হয়। টিচার্সরা যদি ক্রিয়েটিভ না হয়, টিচার্সরা যদি তাদের দুর্বলতা এবং যে দুর্বলতাটা, যে ইউজেবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি, তাদের কথোপকথনের যে দুর্বলতা, সেটি যদি আমরা এক্সপ্লোর না করি, তার জন্য যদি অন্য একটি ব্যবস্থা তৈরি করে না দিই, তাহলে কিন্তু স্টুডেন্টসরা তাদের সেই দুর্বলতা নিয়ে থাকবে। এক্ষেত্রে কিন্তু আমাদের টিচার্সদের অনেক ভূমিকা রয়ে গেছে। আমরা 4 নম্বর পয়েন্টে যদি দেখি, টিচার্স হ্যাজ টু বি ক্রিয়েটিভ, সেই কথাটি বলা হচ্ছে। তাহলে শিক্ষকদেরও ক্রিয়েটিভ হতে হবে। স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি তারা পরিপক্ক নয়, তারা কিভাবে ক্রিয়েটিভ হবে তারা সেটা জানে না, প্ল্যান সেটা জানে না। যদি তাদের ট্যালেন্টও থাকে, সেই স্ট্রাকচার মুখস্থ করে বসে থাকবে, আয়ত্ত করে বসে থাকবে। ক্রিয়েটিভিটি আনা আমাদের দায়িত্ব, আমাদের মধ্যে টিচার্সদের দায়িত্ব। তো সেই আমরা যদি সেই ক্রিয়েটিভিটি না আনতে পারি, তাহলে কিন্তু এই সুফলটা কিন্তু স্টুডেন্টসদের ভিতরে যাবে না। তাহলে শুধু একজন স্টুডেন্ট ক্রিয়েটিভ হবে সেটাও কিন্তু না, আমাদের টিচার্সদেরও ক্রিয়েটিভ হতে হবে। আর সমস্ত টিচার্স যে ক্রিয়েটিভ হবেন, বিষয়টা কিন্তু এমনও না। আমাদের সমাজে কিন্তু বেশ অল্প কিছু, আমাদের দুর্ভাগ্য, অল্প কিছু টিচার্সরা আমরা ক্রিয়েটিভিটি দেখাই। আমাদের ক্লাসের যে সমস্ত পড়া, সেগুলি কিন্তু আমরা যে বিষয়গুলি আমরা আমাদের সমাজে কাজে লাগানোর জন্য, সেরকম কিন্তু কোনো প্ল্যান আমরা ওদেরকে দেই না। যে কোনো অ্যাসাইনমেন্ট করে দেওয়া অথবা কোনো কম্পিটিশন, ডায়ালগ কম্পিটিশন এই ধরনের যদি করি, তাহলে কিন্তু সেটা ক্রিয়েটিভিটি তাদের তৈরি হয়। সেটা কিন্তু আমরা বলতে গেলে খুব কমই করি। তাহলে আমাদের টিচার্সদেরও ক্রিয়েটিভ হতে হবে, যেটা এই সিস্টেমে একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে স্ট্রাকচারাল সিলেবাসের ক্ষেত্রে অথবা গ্রামাটিক্যাল সিলেবাসের ক্ষেত্রে সবার শেষে কিছু কথা বলতে হয়। সেটি হচ্ছে সব মেথড, অ্যাপ্রোচ অথবা সিলেবাসেরই কিছু না কিছু ক্ষতিকর দিক থাকবেই, সব কিছুরই আছে। এবং আমাদের ক্ষতিকর দিকটা ওভারকাম করার জন্য আমাদের টিচার্সদের ক্রিয়েটিভ হতে হবে, আমাদের চিন্তা করতে হবে। তাহলে এই আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের কোন দিকে আমরা এই সমাজে ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি, আমাদের স্টুডেন্টরা আরও কিভাবে ইন্টারঅ্যাক্টিভ হতে পারে। আমরা যদি আমাদের কিন্তু থিওরিটিক্যাল, আমরা কিন্তু স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিলাম, শিখিয়ে দিলাম, মুখস্থ করে দিলাম। তারপর তাদের দায়িত্ব থাকবে তারা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, এই কাজটি কিন্তু আমাদের টিচার্সদের। এই কাজটি যদি আমরা না করি, তাহলে কিন্তু এই যে ল্যাকিংসটা, সেটি কিন্তু ওভারকাম করা সম্ভব হবে না। তাহলে একটি বিষয়ের কিন্তু সব কিছুই ভালো হয় না। এই খারাপ দিকগুলোই আমাদের টিচার্সদেরকে বের করে এনে তাকে যে কোনোভাবে ওভারকাম করতে হবে, সেই কাজটি আমাদের। তাহলে আমরা যদি স্টুডেন্টদেরকে সেভাবে গাইড করি, তাহলে কিন্তু তারা কমিউনিকেটিভ পন্থায় এবং ইংরেজির যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা যেভাবে শিখতে চাচ্ছি, সেইভাবেই কিন্তু আমরা ভালোভাবে শিখতে পারবো। এর জন্য মোটিভেট করা, গাইড করা, সেগুলি কিন্তু আমাদের দায়িত্ব।
আমরা বাংলাদেশের বর্তমান সিলেবাসটা যদি দেখি ইংলিশের, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে আমাদের সিলেবল, আমাদের সেন্টেন্স, তারপর ভয়েস, ন্যারেশন, সেন্টেন্স সবই কিন্তু আছে। এগুলি কিন্তু আমাদের স্ট্রাকচারাল সিলেবাসের অংশ। এবং অন্যদিকে আমাদের কমিউনিকেটিভ সিলেবাসের যেটি অংশ সেটি হচ্ছে কমিউনিকেট করা, কমিউনিকেটিভ অর্থাৎ ডায়ালগ, এবং অন্যান্য সিকোয়েন্সে কীভাবে কথা বলা, সেই সিকোয়েন্স কীভাবে বোঝা, সেগুলি কিন্তু আমাদের কমিউনিকেটিভ অথবা নোশনাল ফাংশনাল সিলেবাসের কিন্তু একটি অংশ। তাহলে আমাদের দেশে কিন্তু এই দুটো সিলেবাসেরই মোটামুটি কম্বিনেশন দেখা যাচ্ছে। তাহলে ডায়ালগ, সিকোয়েন্স, পরিস্থিতি, সিচুয়েশন এবং গ্রামাটিক্যাল সব কিছুরই কিন্তু একটি কম্বিনেশন দেখা যাচ্ছে। তাহলে আমরা এই ডায়ালগুলো আমরা শুরুতে গ্রামাটিক্যাল অথবা স্ট্রাকচার আমরা পড়ালাম, মুখস্থ করালাম, প্র্যাকটিস করালাম, তারপর আমরা দ্বিতীয়ত আমরা ডায়ালগ এবং অন্যান্য কিছু মুখস্থ করলাম। তারপর যদি এই ইন্টারাকশনটা যদি আমরা না করাই, একজন স্টুডেন্টের সাথে আরেকজন ইংরেজিতে কথা বলা, কিভাবে একটি সেন্টেন্স বলতে হয় আমরা শিখালাম, কোন কালে কখন কি বলতে হয় সেটা আমরা শিখালাম, একটি পজিটিভ কথা কিভাবে বলতে হয় শিখালাম, আমরা একজনকে কিভাবে একটি নেগেটিভ কথা বলতে হয় সেটা আমরা শিখিয়ে দিলাম সেন্টেন্সের মাধ্যমে। তারপর আমরা যদি এটা প্র্যাকটিস করতে না দিই, স্টুডেন্টদেরকে যদি সেই ব্যবস্থাটা আমরা করে না দিই, তাহলে কিন্তু স্টুডেন্টদের সেই কম্পিটেন্স আসবে না। তাহলে সেই অ্যারেঞ্জমেন্ট, সেই বিষয়টা, সেই মোটিভেট করাটা, সেগুলি কিন্তু আমাদের টিচার্সদের দায়িত্ব। তাহলে আমরা যদি বলি একটি মেথড খারাপ, ওই মেথডটি ভালো, আবার আরেকজন বলবে ওই মেথডটি ভালো, ওই মেথডটি খারাপ, সব কিছুতেই ভালো খারাপ আমাদের আছে। তবে বাংলাদেশে যে বর্তমানে যে কম্বিনেশনটি চলছে, আমার মনে হয় এই কম্বিনেশনটা খারাপ না। আমিও এই কম্বিনেশনটি পছন্দ করি। এবং আমি যে স্কুলে ছিলাম সেই স্কুলে আমি এই গ্রামাটিক্যাল শেষ করার পর তাদেরকে ডায়ালগ সিস্টেমে এবং ডায়ালগ কম্বিনেশনও তৈরি করিয়েছি। ক্লাস 3 এবং ক্লাস 6-7-এর ইন্টারনাল কম্বিনেশন সৃষ্টি করেছি, প্রতিযোগিতা তৈরি করেছি। তার ভিতরে তারা খুব ভালো রেসপন্স করেছিল। তো এই রেসপন্সের কারণে এর ভিতরে ফান্ডিং আমি দিয়েছিলাম, যথাপ্রসঙ্গে বলতে হয়। তারপর উদ্যোগটা আমি নিয়েছি, যদিও স্কুল থেকে কিছুই আসেনি, কিন্তু তারপরে স্কুল কিন্তু আকৃষ্ট হয়। স্কুল কিন্তু আমার উদ্যোগে বেশ উৎসাহিত হয় এবং আমাকে বেশ প্রশংসা করে। আমি কিন্তু প্রশংসায় তাদের ভেসে গিয়েছিলাম বলা যায়। এবং এর সাথে সাথে আমাকে বেস্ট টিচার অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। তো স্টুডেন্টদের মধ্যে ইংরেজির একটি ক্রেজ, ইংরেজির প্যাশন তৈরি করতে সক্ষম হয়েছিলাম আল্লাহর অশেষ রহমতে। তারপর আমাদের সেই ক্রিয়েটিভিটি যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থার ভিতরেই আমি কিন্তু লিমিটেড রিসোর্স তার ভিতরেই কিন্তু করেছিলাম। তা আমাদের সেই ক্রিয়েটিভিটি থাকতে হবে। এই ক্রিয়েটিভিটির কারণে কিন্তু কিছু কিছু স্টুডেন্টস আজকে কিন্তু ইংরেজির প্যাশন তাদের তৈরি হলো। ইংরেজি যদি একটি বিষয় যদি ভালো করে পারে, তাহলে কিন্তু তার সেই বিষয়টা বারে বারে পড়তে ইচ্ছা করে। তাহলে ইংরেজির মতো একটি কঠিন বিষয়, তার ভিতরে প্যাশন তৈরি করা, আগ্রহ তৈরি করা কিন্তু খুব একটি উৎসাহব্যঞ্জক ব্যাপার। তা আমি নিজেকে গর্বিত মনে করি এখনও, যে কিছু স্টুডেন্টকে আমি সেভাবে উৎসাহিত করতে পেরেছিলাম এবং আমার স্কুলে আমাকে বেস্ট টিচারের একটি অ্যাওয়ার্ড দিয়েছিল। তো সেই আমাদের যে সিলেবাস, কারেন্ট যে এক্সিস্টিং যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যেই, সেই সিলেবাসের ভিতরে থেকে এই উদ্যোগগুলি নিয়েছিলাম। এবং এর ভিতরে আমাদের যে স্কুলের সিলেবাস, সেই স্কুলের সিলেবাসের ভিতর থেকে এই উদ্যোগগুলি নেওয়া হয়েছিল। তাহলে বাংলাদেশ সরকার যা দিয়েছে, আমাদের স্কুল যা দিয়েছে, আমাদের যে গরিব স্টুডেন্টরা আছে তার মধ্যে থেকেই খুব সামান্য, আমি 100 টাকার একটা পুরস্কার দিতাম ওদেরকে, যে চ্যাম্পিয়ন হতো। এর ভিতরে কিন্তু আমরা কিন্তু খুব ভালো একটি রেসপন্স পেয়েছিলাম। তো স্টুডেন্টদেরকে উৎসাহিত করা, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে বিভিন্ন সিস্টেম অথবা অ্যাপ্রোচে অভ্যস্ত করা, কম্বিনেশন করা, কোঅপারেট করা, ইন্টারাক্ট করা, ইংরেজিতে অভ্যস্ত করা, এগুলো আমাদেরই দায়িত্ব। তাহলে আজ এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।